আচ্ছা, তো আমরা গতকাল মানে লাস্ট ক্লাসে যেখানে এন্ড করেছিলাম আমরা সেখান থেকেই স্টার্ট করি। ঠিক আছে, যে আমরা একটু এই স্ট্রাকচারটা একটু বুঝে নিই। হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের একটা স্ট্রাকচার। ঠিক আছে, এখানে তোমরা একটু পার্টিসিপেট করলে খুব ভালো। তোমরা আমাকে একটু বলতে পারবে যে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম এতে টোটাল কি কি অর্গানস আছে আর কি কি গ্ল্যান্ডস আছে, এই পুরো ব্যাপারটা, এই যে পুরো অর্গানাইজেশন আমাকে কে বলবে? হুম? স্যার ওই তো লিভার রয়েছে, স্টমাক রয়েছে, না না তারপরে প্যানক্রিয়াস রয়েছে। হ্যাঁ ওইভাবে না, মানে একটা অর্গানাইজড ওয়েতে। স্যার হ্যাঁ বলবো স্যার? অবশ্যই অবশ্যই বলো, অবশ্যই। প্রথমে ওরাল ক্যাভিটি, হ্যাঁ ওরাল ক্যাভিটি। স্যার প্রথমে ওরাল রয়েছে টিথ, মাউথের, টাং। এই আমি এবার সেই বলি। মাউথের মধ্যে টিথ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি বলে দিচ্ছি বেস্ট। হ্যাঁ, মানে এটা এটা সবাই বলতে চাইছো, ভেরি গুড। দেখো, তার মানে সবাই জানো, এইটাই হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট যে সবাই তোমরা জানো। তো ওরাল ক্যাভিটি, ওকে, ওরাল ক্যাভিটি আমরা মানে মাউথে আমরা খাবারটা খাচ্ছি। তারপরে কি হচ্ছে না, আমি ফ্যারিংস, নাসোফ্যারিংস এইসবে আমি যাচ্ছি না। মাউথ থেকে ওটা ইসোফেগাসে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ফুড পাইপ। ইসোফেগাস থেকে ওটা স্টামাকে যাচ্ছে। আচ্ছা, স্টামাক থেকে ওটা কিসে যাচ্ছে? আমাদের স্মল ইন্টেস্টিনে, ইয়ে লার্জ ইন্টেস্টিন, ফাইনালি রেকটামে ওয়েস্ট প্রোডাক্ট স্টোর হচ্ছে আর অ্যানাস দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা আরেকটু আমরা ডিটেলসে যাব। বাট দিস ডাইরেকশনাল ফ্লো, এই যে একটা ডাইরেকশনাল ফ্লো হচ্ছে ফ্রম মাউথ টু অ্যানাস, এটা তো একটা ডাইরেকশনে যাচ্ছে, এটা তো অন্য ডাইরেকশনে যাচ্ছে না। হাউ ইজ ইট এনশিওর? এই যে ডাইরেকশনাল ফ্লোটা, এটা কিভাবে এনশিওর হচ্ছে? মানে একটা খাবার যেটা ফুড পাইপে আছে বা ইসোফেগাসে আছে, ওটা স্টামাকেই যাবে, ওটা উল্টো দিকে মাউথে চলে যাবে না। এই ব্যাপারটা কিভাবে এনশিওর হয়? বা ওটা যে স্টামাক থেকে এই ইসোফেগাস থেকে স্টামাক, স্টামাক থেকে এই যে যাচ্ছে তোমার ডিওডেনামে, এই যে প্রসেসটা, এটা কিভাবে এনশিওর হয়? কে স্যার বলবে? স্পিন্টার মাসলস এর জন্য। স্ফিংক্টার মাসলস এর জন্য। ওকে, আরেকটু স্যার যেরকম গ্যাস্ট্রো, পেরিস্টালসিস, স্যার পেরিস্টালসিস ইয়ের জন্য। কে স্যার শুভজিৎ বলছো? পেরিস্টালসিস তো মুভমেন্ট হচ্ছে। কে শুভজিৎ হ্যাঁ স্যার, বলছো? পেরিস্টালস মুভমেন্টের জন্য। আচ্ছা, তার হ্যাঁ আগে স্যার তুমি বলছিলাম। আমাকে, হ্যাঁ তুমি তার আগে আমাকে বলো, তুমি ভাইরোলজি কোর্সটা জয়েন করলে না কেন? ওটা তো তোমাকে। স্যার সত্যি কথা বলতে আমার ইচ্ছা ছিল, বাট মানে মানে আমার একটু টাফ হয়ে আছে, মানে আমি একটু টাইমই পাচ্ছিলাম না, সেই কারণেই মানে আমি প্রথম দিকে ভাবলাম যে আমার জয়েন করব, তারপরে আর জয়েন করিনি। ও আচ্ছা আচ্ছা, না তোমার তো ওটা তো তুমি একটা মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সার্টিফিকেট পেতে, প্লাস সেখানে যদি কোনো কোর্সে তোমার খারাপ হয়ে যায় রেজাল্ট, ওটা দিয়ে রিপ্লেস করে দেওয়া যেত চার ক্রেডিটে। যাই হোক, ঠিক আছে। ওকে, সো পেরিস্টালটিক মুভমেন্ট, হ্যাঁ, তার মানে এখানে এইগুলো যদিও আমাদের সিলেবাসের সেইভাবে পার্ট নয়, বাট একটা জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে, এই যে একটা আমাদের এলিমেন্টারি ক্যানাল আছে, তার কিন্তু কয়েকটা লেয়ার আছে। ঠিক আছে, তার কিন্তু কয়েকটা লেয়ার আছে, মিউকোসা, সাবমিউকোসা। তারপর হচ্ছে এই মিউকোসাল লেয়ার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সিক্রিশন, ক্ষরণের জন্য। এতে বিভিন্ন কোষ থাকে যেটা আর কি ক্ষরণে সাহায্য করে। ঠিক আছে, দেন ইউ হ্যাভ সাবমিউকোসা, তারপরে দেয়ার ইজ আ মাস্কিউলারিস লেয়ার। এখানে কিন্তু একটা ভাবে নির্দিষ্ট ভাবে মাস্কিউলার কন্ট্রাকশন হয়, হ্যাঁ, which leads to a type of movement that is called peristaltic movement, which leads to a type of movement that is called peristaltic movement। মানে পেরিস্টালটিক মুভমেন্টটা এমন ভাবে হচ্ছে যে একটা কিন্তু নির্দিষ্ট ডিরেকশনে তোমার এগিয়ে যাচ্ছে খাবারটা। ঠিক আছে, তোমরা কেঁচোর হাঁটা দেখেছো, হয়তো কেঁচো, কেঁচোকে হাঁটতে দেখেছো। ওকে, সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি, যে একটা নির্দিষ্ট ডিরেকশনে খাদ্যটা যাচ্ছে। ফাইন। এবারে কথা হচ্ছে যে আরেকটা ব্যাপারে বললো,
কেউ একজন, সেটা হচ্ছে স্ফিংটার। নাও হোয়াট ইজ দিস স্ফিংটার? এই যে স্ফিংটার জিনিসটা, এই স্ফিংটার জিনিসটা কি? আমি বলছি, ধরো তোমার একটা জায়গা থেকে অন্য জায়গায় খাবারটা যাবে, একটা জায়গা থেকে অন্য জায়গায় খাবারটা যাবে, সে তোমার ইসোফেগাস, দ্যাট ইজ দ্য ফুড পাইপ অর খাদ্যনালী, সেখান থেকে স্টামাকে খাবারটা যাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে তোমার স্টামাক থেকে ডিওডেনামে যাচ্ছে। তা এই যে when it migrates from a particular organ to the other organ, সেখানে একটা স্ফিংটার থাকে which is essentially the opening। এই ওপেনিংটা অনেকটা এইটা এনশিওর করে যে রিভার্স ডিরেকশনে যেন ফুডটা না যায়। আমরা এক একটা স্ফিংটারের ব্যাপারে পড়বো, তার আগে আমরা একটু কয়েকটা জিনিস দেখি, ঠিক আছে? মাউথ থেকে তোমার ফ্যারিংস হয়ে ইসোফেগাসে খাবারটা গেল, ফাইন। ইসোফেগাস থেকে তোমার স্টমাকে গেল। এবার এই যে জায়গায় ইসোফেগাস থেকে যে স্টমাকে যাচ্ছে, এই জায়গাটায় এই কার্সারটা দেখতে পাচ্ছ তো? এখানে একটা চৌকো মতো জিনিস রাখা রয়েছে, এটা দেখা যাচ্ছে তো? Yes. হ্যাঁ, এই জায়গায় একটা স্ফিংটার আছে যেটাকে বলা হচ্ছে গিয়ে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্ফিংটার। ওকে, যেটাকে বলা হচ্ছে গিয়ে হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্ফিংটার। ওকে, এই জায়গাটায় আছে। সো when the food moves from the food pipe, that is the esophagus, to the stomach, তারপরে আমরা আবার একটা দেখতে পাবো যে স্টামাক থেকে যখন ডিওডেনামে যাচ্ছে, then there is another kind of a sphincter that is known as pyloric sphincter। ঠিক আছে, তাহলে গ্যাস্ট্রোইসোফেজিয়াল স্ফিংটার হলো, তারপর পাইলোরিক স্ফিংটার হলো। পাইলোরিক স্ফিংটার জিনিসটা আমরা কেন বলছি না, তার কারণ হচ্ছে যে এইখানে আমরা যদি এমনি স্টামাকটাকে দেখি, হ্যাঁ, দিস স্যাক, দিস স্টামাক ইফ উই সি, ঠিক আছে, তাহলে এই স্টামাকটায়, হ্যাঁ, কিন্তু তিনটে পার্ট আছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই যে এটা একটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ আ জে শেপড ব্যাগ, জে শেপড ব্যাগ এর তিনটে পার্ট আছে। এটাকে বলে ফান্ডিক স্টমাক, এটাকে বলে কার্ডিয়াক স্টমাক, আর এটাকে বলে গিয়ে হচ্ছে পাইলোরিক স্টমাক। সো the lower portion so called of the J, the lower portion so called of the J, that is known as the pyloric stomach। তাহলে এইটা যেখানে ডিওডেনামে জয়েন করছে, সেই জায়গাটাকে আমরা বলছি গিয়ে হচ্ছে পাইলোরিক স্ফিংটার। ওকে, সেই ওপেনিংটা, ওপেনিং অফ দ্য স্টমাক ইনটু দ্য ডিওডেনাম। এবার কেন? তার কারণ হচ্ছে এনভায়রনমেন্টটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। তুমি বলবে যে স্যার কতটা ডিফারেন্ট? কারণ আপনি তো একটা এলিমেন্টারি ক্যানালের আমাদের ক্রস সেকশন দেখালেন, কিরকম না, তোমাদেরকে আমি একটা এলিমেন্টারি ক্যানালের ক্রস সেকশন দেখিয়েছি, দ্যাটস ভেরি ট্রু, যে দিস ইজ দ্য ক্রস সেকশন, যদি আমরা বলি গিয়ে হচ্ছে, বা ট্রান্সভার্স সেকশন অফ দ্য গাট। হ্যাঁ, মানে মোরাললেস আমরা যদি দেখি, স্টামাকে দেখি, ইন্টেস্টিনে দেখি, we will see this kind of layers, but there are modifications of the mucosal and the submucosal layer, যার জন্য কিন্তু সেলস এবং গ্ল্যান্ড, স্পেসিফিক্যালি সিঙ্গেল সেল গ্ল্যান্ড, এগুলো কিন্তু কমপ্লিটলি আলাদা আলাদা হবে। মানে স্টামাকের পিএইচ কিন্তু অ্যাসিডিক পিএইচ হয় এবং ইটস কোয়াইট অ্যাসিডিক, বাট আমরা যদি ইন্টেস্টিনের পিএইচ দেখি ডিওডেনামে, ইটস আ বেসিক পিএইচ। ওকে, এটা কিন্তু বেসিক পিএইচ। তো এই দুটোর মধ্যে কিন্তু এই পার্থক্যটা আছে। হ্যাঁ, আর যাই হোক, আচ্ছা, এখানে যখন একটা জিনিস এলোই, তখন আমি এই জিনিসটা বলে দিই। এটা হচ্ছে গিয়ে যে এটা আমাদের মাউথের মধ্যে যে টিথ থাকে, আমরা জানি প্রথম দুটো হচ্ছে ইনসিজার, তারপর হচ্ছে ক্যানাইন, তারপরে হচ্ছে গিয়ে দুটো প্রিমোলার, তারপরে তিনটে হচ্ছে মোলার। তো এক একটা হাফ জয় 8টা করে টিথ থাকে, টিথ থাকে, সরি, 2 1 2 3। 2টা হচ্ছে গিয়ে দুটো ইনসিজার, 1 হচ্ছে একটা ক্যানাইন, 2 হচ্ছে দুটো প্রিমোলার, 3 হচ্ছে তিনটে মোলার। তো হাফ জ, এই যে লেখে না 2 1 2 3 বাই 2 1 2 3, এটা কিছুই না, আপার জয়ের হাফ বাই লোয়ার জয়ের হাফ, আপার হাফ জ বাই লোয়ার হাফ জ। আর আমাদের থেকোডন্ট ডেন্টিশন কেন?
না এরকম সকেট থাকে যার মধ্যে দাঁতগুলো বসানো থাকে। ওকে, এটাকে এই জন্য বলে কি হচ্ছে থেকোডন ডেন্টিশন। তোমাদের কারোর দাঁত তোলা হয়েছে? হ্যাঁ স্যার। কি বাবা তোমার নাম কি? অরূপ স্যার, অরূপ হ্যাঁ অরূপ মন্ডল স্যার। হ্যাঁ, এত কম বয়সে দাঁত তুলতে হলো? হ্যাঁ স্যার, পোকা পোকা লেগে গেছে দাঁতে, মানে ক্যাভিটিস হয়ে গেছে দাঁতে। তো ক্যাভিটিসটা ফিলিং করে গেল না, তুলে ফেলতে হলো একেবারে? না, তুলে ফেলতে হলো। আচ্ছা, তো ওইটা যখন কারোর যখন দাঁত তোলা হয় তখন দেখবে তোলার পর 1-2 দিন পর যখন তুমি ওখানে হাত দেবে এই সকেটটা কিন্তু বোঝা যায়, যে যেখানে দাঁতটা গাঁথা ছিল ওই সকেটটা কিন্তু বোঝা যায়। এবার আস্তে আস্তে যেই তুমি ওটাকে ছেড়ে দেবে ওই সকেটটা কিন্তু নর্মাল ফিলিং হয়ে যাবে, ওটা পুরোপুরি নর্মালি ফিল্ড আপ হয়ে যাবে। অলসো উই হ্যাভ ডাইফিওডন্ট ডেন্টিশন। ডাইফিওডন্ট এই জন্য বলা হচ্ছে যে তোমাদের মিল্ক টিথ থাকে and then milk teeth is replaced by the permanent teeth, এই জন্য আর কি। Now let us see the structure of the alimentary canal. Alimentary canal এর একটু আমরা স্ট্রাকচার দেখি, তারপর আমরা কিন্তু গ্ল্যান্ডিউলার সিস্টেম গুলোকেও দেখব। ঠিক আছে, এখানে দেখো আমরা তাহলে মাউথ, ফ্যারিংস, ইসোফেগাস, স্টমাক। হ্যাঁ, স্টমাকে হচ্ছে ফান্ডিক স্টমাক, কার্ডিয়াক স্টমাক, পাইলোরিক স্টমাক। তারপরে আমাদের ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টিনের কিন্তু 3টে পার্ট আছে। একটা হচ্ছে গিয়ে এই ইউ শেপড পার্টটা ডিওডেনাম। এই ডিওডেনামে কিন্তু ম্যাক্সিমাম ডাইজেশন প্রসেসে bulk of the activities of the digestion process happens within the duodenum। ঠিক আছে, তারপরে হচ্ছে দুটো খুব কয়েলড স্ট্রাকচার, একটা হচ্ছে গিয়ে জেজিউনাম আর একটা হচ্ছে গিয়ে ইলিয়াম। দিস টু স্ট্রাকচারস আর ভেরি মাচ কয়েলড স্ট্রাকচারস। ইউ সি এই যে জিনিসটা, এই যে ইয়েটা ফলো হচ্ছে, স্টামাকের থেকে পাইলোরিক স্ফিংক্টার দিয়ে এই ডিওডেনামে গেলাম, এবং ডিওডেনামের থেকে দেন উই হ্যাভ দ্য জেজিউনাম, জেজিউনামের থেকে আমরা ফার্দার গেলাম গিয়ে হচ্ছে ইলিয়াম। নাও দিস ইলিয়াম opens into the large intestine, বৃহৎ অন্ত্র। ঠিক আছে, লার্জ ইন্টেস্টিনে কোথায় না অ্যাসেন্ডিং কোলনে। অ্যাসেন্ডিং কোলনের পর we have the transverse colon of the large intestine and then we have the descending colon। তাহলে ডিওডেনাম, জেজিউনাম, ইলিয়াম, সেখান থেকে আমরা যাচ্ছি গিয়ে হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, তারপর হচ্ছে গিয়ে ট্রান্সভার্স কোলন, তারপর হচ্ছে ডিসেন্ডিং কোলন, এবং ডিসেন্ডিং কোলনের পর ফাইনালি যে ওয়েস্ট প্রোডাক্ট যেটা ফিশিস, সেটা কোথায় স্টোর থাকে? সেই ফিশিসটা স্টোর থাকে গিয়ে হচ্ছে রেকটামে, এবং ফাইনালি when the time is proper ওটা অ্যানাস দিয়ে এক্সক্রিট করে দেওয়া। ওকে, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, ফিশিসটা স্টোর থাকে গিয়ে হচ্ছে রেকটামে, এবং ফাইনালি ওটা অ্যানাস দিয়ে এক্সক্রিট করে দেওয়া হয়। ওকে, সো দিস ইজ দ্য টোটাল স্ট্রাকচার। কিন্তু এখানে কিন্তু কয়েকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। ফার্স্ট হচ্ছে গিয়ে এই যে সিকাম। ঠিক আছে, এই যে সিকাম এবং তার সেখানে একটা জিনিস আছে, একটা ব্লাইন্ড স্যাক, যেটাকে আমরা বলে থাকি গিয়ে হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, এখানে কারোর অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছে? কারোর অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়নি। ওকে, ভেরি নাইস। তাহলে এই যে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এটার ব্যাপারে তোমরা আমি জানি ছোটবেলা থেকেই পড়ে এসছো যে ইট ইজ আ ভেস্টিজিয়াল অর্গান। তার মানে কি? অপ্রয়োজনীয় তো মানে। এটা না মানে না থাকলেও মানে নিষ্ক্রিয় কিছু অঙ্গ। হবে না। প্রায় হ্যাঁ অঙ্গ। হ্যাঁ নিশ- হ্যাঁ, এই যে ব্যাপারগুলো সবাই যেটা বলছে অ্যাবসলিউটলি কারেক্ট। So this was our notion, or this is something taught to us some 10 years ago or maybe some 5 years ago, কিন্তু last 5 years এর রিসার্চ দেখিয়ে দিয়েছে যে this is absolutely bullshit। তার কারণ হচ্ছে vermiform appendix is very 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 important for our immunity, এবং যাদের কম বয়সে অ্যাপেন্ডিসাইটিস হয়ে অ্যাপেন্ডিক্স রিমুভ করা হয়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয় ইমিউনিটির ক্ষেত্রে।
এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এই অর্গানটায় কিন্তু এমন কিছু ইমিউনোজেন প্রডিউস হয় যেগুলো কিন্তু আমাদের ইমিউনিটির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের ইমিউনিটির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়াও এই রকম কিন্তু অনেক অর্গানস আছে। কারোর কি টনসিল অপারেশন হয়েছে? কারোর টনসিল অপারেশন হয়েছে? টনসিলের দেখবে আগেকার দিনের যারা ডাক্তার ছিল তারা কিন্তু টনসিল অপারেশন করতে চাইতো না। আমাদের টনসিলের সমস্যা আছে, কারোর এরকম আছে? কারোরই কিছু নেই? ভেরি গুড। আর এটা তো খুব ভালো কথা, টনসিলের সমস্যা নেই। টনসিলের সমস্যা থাকলে সেটা কি বললেন? শুনতে পেলাম না, কি বললেন? বললাম যে কারোর টনসিলের সমস্যা আছে। হ্যাঁ স্যার, আমার আছে। বাহ, ভেরি গুড। কি নাম তোমার? সুনিতা। আচ্ছা, তাহলে দেখবে এই যে টনসিলের সমস্যা অনেক সময় ডাক্তারের কাছে গেলে যাদের অ্যাক্টিভ কেসেস হয়ে যায় তাদের কি বলা হয়, টনসিলটা রিমুভ করে দেয়। নাও দিস ইজ अगेन আ প্রবলেম। এটা কিন্তু একটা দুদিকের প্রবলেম। একটা হচ্ছে অতিরিক্ত যদি টনসিলের সমস্যা থাকে, মানে ওখানে যদি খুব ফ্রিকুয়েন্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, দ্যাট মাইট অ্যাফেক্ট ইওর হার্ট অ্যাজ ওয়েল। কারণ ওইখানে যে ব্যাকটেরিয়া গুলো ইনফেক্ট করে অনেক সময় দেখা যায় সেই ব্যাকটেরিয়া কিন্তু হার্ট ডিজিজের জন্য রেসপন্সিবল। বাট এই টনসিলটা যদি তুমি সরিয়ে দাও, রিমুভ করে দাও অপারেট করে, দ্যাট সিভিয়ারলি রিডিউসেস ইয়ার ইমিউনিটি। তো these are organs. টনসিল কিন্তু একটা সেকেন্ডারি ইমিউন অর্গান, ঠিক আছে, which provides immunity। ঠিক আছে, এবার এবার যখন তোমরা ইমিউনোলজি পড়বে এই ব্যাপারগুলো বুঝবে যে আস্তে আস্তে থাইমাস ডিজেনারেট হয়ে যায়, তখন সেকেন্ডারি যে লিম্ফয়েড অর্গানস থাকে তার একটা ফাংশন চলে আসে ইমিউনিটিতে। লেটস নট গো ইনটু দ্যাট, বাট ইয়া এইটা কিন্তু একটা জিনিস যে अगेन টনসিল হ্যাজ গট সাম ফাংশন অ্যাজ অ্যান অর্গান ফর আওয়ার ইমিউনোজেনেসিস। ওকে, সো এইগুলো কিন্তু আমরা এই যে অ্যাপেন্ডিক্স যেটাকে ভাবা হতো এক সময় যে না it has got no role in our body, this is not true। এই অর্গানটা কিন্তু ডেফিনেটলি একটা রোল আছে ইন ইমিউনিটি। ঠিক আছে, একটা ইমিউনিটিতে রোল আছে। এছাড়াও সিকাম, যেটা আমরা এখানে দেখছি খুব হাইলাইট করা আছে, সিকাম। নাও দিস ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট অর্গান। এই সিকামটা কেন, এই সিকামটা খুব ইম্পর্টেন্ট অর্গান, সেটা হচ্ছে গিয়ে ইলিয়াম যখন অ্যাসেন্ডিং কোলনে ওপেন হচ্ছে এইখানেই স্যাক লাইক স্ট্রাকচার থাকছে সিকাম। এবার এখানে কিন্তু অনেক সিম্বায়োটিক ব্যাকটেরিয়া থাকে। এই সিম্বায়োটিক ব্যাকটেরিয়া গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর সিনথেসিস অফ ডিফারেন্ট ভিটামিনস উইদিন আওয়ার বডি। হ্যাঁ, এই সিম্বায়োটিক ব্যাকটেরিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে ব্যাকটেরিয়া গুলো যেগুলো আমাদের সিকামে থাকে এরা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। দিস ইজ কল্ড গাট মাইক্রোবায়োটা। This is called gut microbiota. Now this gut microbiota, it is very important, very 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 important for synthesis of different vitamins within our body. বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে ওকে, ডিফারেন্ট ভিটামিনস উইদিন আওয়ার বডি। একটা দেখবে যে একটা একটা রিসেন্ট ডিজিজ, এখানে ক্রোনস ডিজিজ বলে এক ধরনের অসুখ হয়। এই অসুখটার সাথে কিন্তু এই এই যে গাট মাইক্রোবিয়াল যে পপুলেশন, এটার অল্টারেশনকে, এটা চেঞ্জকে কিন্তু রিলেট করা হয়েছে। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। যে অনেক সময় বলে যে অ্যান্টিবায়োটিক্স, when we take a lot of antibiotics we have some stomach issues, স্টমাক আপসেট হয়ে যায়। তার কারণ হচ্ছে ওই অ্যান্টিবায়োটিক্স গুলো কিন্তু গাট মাইক্রোবিয়াল যে পপুলেশন বা গাট মাইক্রোবায়োটা যেটা, সেটাকে কিন্তু এফেক্ট করে দেয়। যার জন্য অনেকে বলে যে দই খাও, কারণ দইতে কি দেয়ার আর মেনি ব্যাকটেরিয়া উইদিন দা কার্ড। তো সেই ব্যাকটেরিয়া গুলো আবার কিছুটা কিন্তু রেস্টোর হয়। আমরা জানি যে অ্যান্টিবায়োটিক খেলে দিস ইজ আ প্রবলেম, যে গাট মাইক্রোবায়োটা কিন্তু মারা যায়। এবং আজকাল এই সমস্যাটা কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে খুব বেশি। সেটা হচ্ছে যে এই আমাদের যারা মানে শহর, বিশেষ করে মেট্রোপলিটন সিটি যারা এখন বাচ্চা, মেবি 2010-এর পর যারা জন্মেছে,
ঠিক আছে, দিল্লি, বম্বে, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর এক্সেট্রা, এদের মধ্যে এই ধরনের অসুখ কিন্তু আগে কিন্তু এগুলো ইউরোপিয়ান কান্ট্রিজে দেখা যেত। খুব দেখা যাচ্ছে যে they have got a altered gut microbiome. They have got a altered gut microbiome, যার জন্য they are susceptible to different kind of enteric diseases. ঠিক আছে, এটার আর কিছুই না। আগে আমরা ছোটবেলায় কোনোদিনও মিনারেল ওয়াটার খাইনি, ঠিক আছে, বাইরে তো ফুচকা, আলুর চপ, পেঁয়াজি, বাইরের খাবার প্রচুর খেতাম, এখনো খাই, ঠিক আছে। কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে, এটা তো যে জিনিসটা হচ্ছে মানে আমারই বাড়িতে আমার ভাই তো সারাক্ষণ খাচ্ছে, গিয়ে হচ্ছে জল হচ্ছে মিনারেল ওয়াটার অ্যান্ড মানে আপেল সেদ্ধ ইত্যাদি ইত্যাদি। এইগুলোকে কি হচ্ছে যে আগে ইউরোপিয়ান চিলড্রেনদের মধ্যে এটা হতো, তারা এত কম এক্সপোজড হতো টু ডিফারেন্ট মাইক্রো অর্গানিজম যে তাদের গাট মাইক্রোবায়োমটা প্রপারলি ডেভেলপ হতো না। এখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়ানদের মধ্যে ধরো একজন নর্মাল বাচ্চা বা অ্যাডাল্ট, তার মধ্যে যে গাট মাইক্রোবায়োম হওয়া উচিত, রিসেন্টলি কিন্তু সেই গাট মাইক্রোবায়োমটা চেঞ্জ হয়ে গেছে। দিস ইজ ডিউ টু very less exposure to different microorganisms, মানে সেই মাইক্রোঅর্গানিজমসটা কিন্তু গাট অকুপাই করতে পারছে না। এবং এইগুলো বন্ধু ব্যাকটেরিয়া, এগুলো না থাকার দরুন কি হচ্ছে, ভিটামিন সিনথেসিস কম হচ্ছে, তাই ফলিক অ্যাসিড সিনথেসিস, ফাইলোকুইনন সিনথেসিস, আমরা জানি ভিটামিন কে ফাইলোকুইনন, ভিটামিন এন ফলিক অ্যাসিড, প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি5, এইসব সিনথেসিসে কিন্তু এই ব্যাকটেরিয়া ভীষণ মানে একটা ভূমিকা আছে, ইম্পর্টেন্ট মহত্বপূর্ণ একটা ভূমিকা আছে। এবং এই যে সিনথেসিসটা হচ্ছে না, দিস ইজ ফার্দার এফেক্টিং দ্য ইমিউনিটি ইন টু ওয়েজ। এক তো ইমিউন সিস্টেমটা অতটা অ্যাক্টিভ হচ্ছে না, দ্বিতীয় হচ্ছে যে কোনো আননোন মাইক্রোঅর্গানিজম যেটার ইনফেকশন এই গাট মাইক্রোবায়োটা গুলো আটকে দিতে পারতো, এখন এগুলো যেহেতু অল্টার্ড হয়ে গেছে বা থাকছে না অনেক মাইক্রোঅর্গানিজম গাটে, সেই জন্য কিন্তু খুব ইজিলি ইনফেক্ট করে যাচ্ছে। তুমি দেখবে আজকালকার বাচ্চা যারা বেশি এই সেদ্ধ আর জল ফল মিনারেল ওয়াটার খেয়ে থাকে, তাদের ইমিউনিটি প্রায় জিরো ইমিউনিটি হয়, ঠিক আছে, তাদের ইমিউনিটি প্রায় জিরো ইমিউনিটি হয়। তার থেকে একটা গ্রামের বাচ্চা যে এই নর্মালি যাচ্ছে, পুকুরে ঝাঁপ দিচ্ছে, গাছ থেকে ফল পেড়ে খাচ্ছে ইত্যাদি ইত্যাদি, সে কিন্তু অনেক স্ট্রং, অনেক ইমিউন। এটা তোমরা একটু লক্ষ্য করলে, এটা তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবে। তো দিস ইজ অ্যান ইস্যু। এই প্রবলেমটা ছিল না কিন্তু ইন্ডিয়ায়, বাট লাস্ট 10 to 15 ইয়ার্স এই প্রবলেমটা ইন্ডিয়ায় খুব দেখা দিচ্ছে। তো দ্য টেক হোম মেসেজ ইজ যে আমরা যখন ফার্দার করবো, আমরা দেখবো যে এই যে সিকামে যে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া থাকে, they are also very important in the process of digestion and absorption of food and synthesis of certain precursors, which is again very important for the metabolism of our body. ওকে, বোঝা যাচ্ছে তো? ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে এইগুলো তো আমরা একটা স্ট্রাকচার দেখলাম, কিন্তু আমাদের আরেকটা জিনিসও দেখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের একটু গ্ল্যান্ডিউলার সিস্টেম দেখতে হবে। যে আমাদের কিন্তু ডাইজেশনের সঙ্গে কিছু গ্ল্যান্ড অ্যাসোসিয়েটেড, এই গ্ল্যান্ডের সিক্রেশন গুলো, এক্সটার্নাল যে গ্ল্যান্ডস আছে এই সিক্রেশন গুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়ান ইজ যেটা হচ্ছে যে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড, ঠিক আছে, আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড। ওকে, এই যে স্যালাইভারি গ্ল্যান্ড, ঠিক আছে, এটা থেকে যে সিক্রেশনটা হয়, দ্যাট ইজ আওয়ার স্যালাইভা। We know it's very important because it contains different enzymes. Salivary amylase, Tyalin is nothing but a type of amylase only. So these enzymes are very important. Usually এটা তিনটে গ্ল্যান্ড মিলে এই স্যালাইভারি গ্ল্যান্ডটা তৈরি হয়, বা যে সিক্রিশনটা হয় in our saliva, that is actually comprised of 3 different glands. What are these glands? One is the submaxillary gland, এখানে তোমরা দেখতে পাচ্ছ আই হোপ, সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড, তারপর হচ্ছে গিয়ে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এন্ড প্যারাটিড গ্ল্যান্ড। ওকে, এই তিনটে গ্ল্যান্ড মিলে আমরা টোটাল যেটা আমরা স্যালাইভারি গ্ল্যান্ড বলছি, এবং এর যে সিক্রিশনটা দ্যাট ইজ দা স্যালাইভা। ওকে, তো
এই স্যালাইভা এখানে নাও দিস স্যালাইভা আমি বললাম it contains salivary amylase and a kind of a modified amylase that is called tyline. Okay, so এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইন দ্য প্রসেস অফ ডাইজেশন। আমাদের দেখবে স্বামী বিবেকানন্দও বলে গেছেন যে খাবার মানে খাবার সবসময় খুব সুস্বাদু খাবার খাবে, যে খাবারের স্বাদ খুব ভালো সেই খাবারটা খাবে। এবং এটা বলাও হয় যে যদি কোনো খাবার দেখে তোমার জিভে জল না আসে তাহলে সেই খাবারটা প্রপারলি ডাইজেস্টেড হবে না। কেন হবে না? কোনো খাবার দেখে যদি জিভে জল না আসে তাহলে প্রপারলি ডাইজেস্টেড কেন হবে না? তার কারণ হচ্ছে যে এই যে স্যালাইভা এখান থেকে কিন্তু ডাইজেশন প্রসেসটা স্টার্ট হয়, এখান থেকে কিন্তু ডাইজেশন প্রসেসটা স্টার্ট হয়, ঠিক আছে? এবং এই যে ডাইজেশন প্রসেসটা যেটা স্যালাইভা থেকে স্টার্ট হয়, হ্যাঁ, ইট কন্টিনিউস ফার্দার। তো কোনো খাবার দেখে যদি তোমার প্রপার স্যালাইভেশন না হয় তাহলে in the first step only the process of digestion is compromised to some extent. কোনো খাবার দেখে যদি তোমার saliva secretion না হয় তাহলে in the first step only the process of digestion is compromised to some extent. বোঝাতে পারছি আমি? হ্যাঁ স্যার। ওকে, সেই জন্য আর কি সবসময় যে খাবারটা সুস্বাদু এবং যেটা দেখে জিভে জল আসবে সেই ধরনের খাবারই কিন্তু খাওয়া উচিত। একটু মিউট করো যে অন করে রেখেছো, সেই ধরনের খাবারই কিন্তু আমাদের খাওয়া উচিত। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট থিং। এবার দেখো আর তোমরা তো প্র্যাকটিক্যালও করেছো স্যালাইভারি অ্যামাইলেজের অ্যাক্টিভিটি, মেপেছো তো? হ্যাঁ, মাপনি কেউ পরীক্ষা দিলে যে বায়োকেমিস্ট্রি? কি হলো, সবাই সাইলেন্ট হয়ে গেলে? উৎসাহ? হ্যাঁ স্যার, হ্যাঁ করেছি। হ্যাঁ করেছো, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তো আমি মানে এটা জাস্ট একটা মজার জন্য বলছি যে মানে এটা তোমরা কোনো ভয় পাওয়ার কারণ নেই, সবার চুপ হয়ে যাওয়ার, মানে এত ভয় পেও না, মানে আমি কোনো ডেঞ্জারাস কোনো কিছু নই, ঠিক আছে? অ্যাবসলিউটলি আই এম আ ভেরি নর্মাল পারসন, এত ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যদি এগুলো কলেজে করো তাহলে বুঝার স্যারের ডিফারেন্ট টেকনিক আছে যে স্যালাইভেশন বাড়ানোর এবং তারপরে স্যালাইভা কালেক্ট করা। একটা হচ্ছে আচারের তেল শোকানো, আরেকটা হচ্ছে ফুচকার জল শোকানো। এবার তোমরা যখন কলেজে আসবে তোমরা ডিসাইড করে নাও যে কে কে আচারের তেল শুকতে চাইবে আর কে কে ফুচকার জল শুকতে চাইবে, ঠিক আছে? এগুলো কিন্তু খাওয়ানো হবে না তোমাদেরকে, জাস্ট শুকতে দেওয়া হবে। তো দ্য টেক হোম মেসেজ ইজ যে এটা এই যে স্যালাইভেশন যে ব্যাপারটা এটা কিন্তু ইট ইজ কমপ্লিটলি রেগুলেটেড বাই আওয়ার নার্ভাস সিস্টেম। হ্যাঁ, যে একটা স্টিমিউলাস যাচ্ছে এবং আমাদের ব্রেন থেকে একটা মেসেজ আসছে যার পরিপ্রেক্ষিতে এই স্যালাইভেশনটা হচ্ছে। দিস ইজ দা আওয়ার লাস্ট পার্ট যেটা আমরা পড়বো, সেটা হচ্ছে যে কি করে আমাদের নার্ভাস সিস্টেম এই ডাইজেশন প্রসেসটাকে টোটাল কন্ট্রোল করে। বাট এই ব্যাপারটা একটু আমি মাথায় রাখার জন্য বললাম, এই যে আচারের তেল শুকে এটা হয় স্যালাইভেশন, বা ফুচকার জল শুকে, ঠিক আছে? আমার তো এই দুটোর কোনোটা শুকেই হবে না, আমাকে যদি বিরিয়ানি চিকেন চাপ শোকাও তাহলে আমার স্যালাইভেশন হতে পারে, মানে আমি তো অত কোনো ফুচকা টুচকার ফ্যান নই। হ্যাঁ, খেতে অবশ্যই পারি দিলে, কিন্তু সেরকম কোনো একটা ফ্যান নই। তো এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। তো এটা হচ্ছে বিভিন্ন লোকের বিভিন্ন স্টিমিউলাস এন্ড দ্যাট অ্যাক্টস আপন ইওর ব্রেন। সো আলটিমেটলি ব্রেন কিভাবে রেগুলেট করছে এই যে প্রসেস অফ ডাইজেশন সেটাও আমাদের দেখতে হবে। বাট কিপ দিস ইন মাইন্ড যে ব্রেনের কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। ফাইন, নেক্সট ক্লাসে আমরা যেখানে যাব সেটা হচ্ছে একেবারে স্পেসিফিক্যালি এনজাইম ধরে ধরে কোন এনজাইম কি জিনিস ডাইজেস্ট করছে সেটা আমরা দেখব। তার আগে আজকে লাস্ট যে ব্যাপারটা আমরা বুঝি সেটা হচ্ছে একটু ডাইজেস্টিভ গ্ল্যান্ডের সিস্টেমটা বুঝে। তাহলে স্যালাইভারি গ্ল্যান্ড এটা বাদ দিলেও আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট তিনটে গ্ল্যান্ড আছে ডাইজেশনে। একটা হচ্ছে গিয়ে লিভার, আমরা প্রত্যেকে জানি, হ্যাঁ, ইটস very important for the process of digestion and also for the process of detoxification, ঠিক আছে?
ডিটক্সিফিকেশন, ডাইজেশন, এগুলোর জন্য কিন্তু আমাদের লিভার খুব ইম্পর্টেন্ট। তো তোমরা যারা আর কি ইয়ে করো, কোনো খুব ওষুধ খাওয়া হ্যাবিটে পরিণত হয়ে গেছে, যে প্রচুর ওষুধ খাচ্ছ, বা তোমাদের মধ্যে যারা আর কি অতিরিক্ত অ্যালকোহল কনজিউম করো, এগুলো কিন্তু করা উচিত নয়। তার কারণ হচ্ছে যে দিস টেকস আ হেভি টোল অন ইওর লিভার। মানে তোমার লিভারের কি হচ্ছে, যে তোমার লিভারের যদি আস্তে আস্তে ডিটক্সিফিকেশন করতে করতে লিভারের এবিলিটিটা কমতে থাকে, বা লিভারে কোনো অ্যাবনর্মাল কিছু ঘটে, সেক্ষেত্রে কিন্তু তোমার ডাইজেশনটাও এফেক্টেড হয়ে যাবে। কিভাবে ডাইজেশনটা এফেক্টেড হবে, যে তোমার কিন্তু বাইল সিক্রিশনটা, যেটা লিভারের যেটা সব থেকে ইম্পর্টেন্ট, বাইল সিক্রিশন ফর এমালসিফিকেশন এন্ড ডাইজেশন অফ ফ্যাটস, সেটা কিন্তু হবে না। তাহলে এই যে বাইল সিক্রিশন, এই যে বাইলটা, এটা লিভার থেকে আসছে, এখানে লিভারটা দেখানো নেই, এই লিভারের ডাক দিয়ে আসছে, এন্ড দিস ইজ দ্য ডাক ফ্রম দ্য গল ব্লাডার, এটাকে আমরা সিস্টিক ডাক বলছি। ওকে, এই জায়গায় গল ব্লাডারে গিয়ে কি হচ্ছে, বাইলটা কনসেন্ট্রেটেড হচ্ছে, গল ব্লাডারে গিয়ে বাইলটা কনসেন্ট্রেটেড হচ্ছে। তোমাদের আশেপাশে তোমরা দেখবে যদি কারো গল ব্লাডারের অপারেশন হয়ে থাকে, তাদেরকে কিন্তু ইউজুয়ালি মাটন খেতে বারণ করে, বা অতিরিক্ত ফ্যাট যুক্ত কোনো খাবার খেতে বারণ করে। কারণ গল ব্লাডার যদি অপারেটেড হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাইলের যে কনসেন্ট্রেশনের ব্যাপারটা, দ্যাট ইজ গেট সিভিয়ারলি অ্যাফেক্টেড। ফলে অতিরিক্ত ফ্যাটি ফুড কিন্তু তখন তুমি ডাইজেস্ট করতে পারবে না। দিস ইজ অ্যান ইস্যু। ওকে, দিস ইজ অ্যান ইস্যু। অতিরিক্ত ফ্যাটি ফুড তখন কিন্তু তুমি আর ডাইজেস্ট করতে পারবে না। So bile is secreted from the liver, and if you take too much medicines or drugs, মানে ড্রাগস এর মধ্যে আমি মেডিসিনই বলছি, এছাড়া কেউ যদি কোকেন ফোকেন খাও, আমি জানি না, আমি আশা করবো আমার স্টুডেন্টরা কোকেন ফোকেন কেউ খায় না, হ্যাঁ, কোকেন বা মরফিন ইত্যাদি কেউ খায় না। আর অ্যালকোহল তো আমি জানি তোমরা কম বেশি সবাই খাও, এ তো আর কিছু লোকানোর ব্যাপার নয়। দ্যাটস ওকে, অ্যাজ লং অ্যাজ তোমরা ওটাকে কন্ট্রোল করতে পারছো। ওটা যদি তোমাদের কন্ট্রোল করতে শুরু করে, তখন কিন্তু সমস্যার ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? বাট এইগুলো অতিরিক্ত কনজিউম করলে তোমার লিভারের অ্যাক্টিভিটি কমতে শুরু করবে, বাইল সিক্রিশন কমবে, এবং তখন কিন্তু ফ্যাট ডাইজেশনে ইস্যু হয়ে যাবে। দেয়ার উইল বি ইস্যু উইথ দ্য এমালসিফিকেশন অফ দ্য ফ্যাট। তাহলে এই যে হেপাটিক ডাক, যেটা লিভার থেকে আসছে, এবং সিস্টিক ডাক, যেটা গল ব্লাডার থেকে যাচ্ছে, এই দুটো মিলে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ডাক তৈরি করছে। দ্যাট ডাক্ট ইজ নোন অ্যাজ দ্য সিবিডি বা কমন বাইল ডাক। এটাকে বলা হচ্ছে সিবিডি কিংবা কমন বাইল ডাক। And then you have this pancreas. This pancreas is another organ, যেটা কিন্তু একটা মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড মানে কি, এটা দুটো পোর্শন আছে, একটা হচ্ছে গিয়ে এন্ডোক্রাইন প্যানক্রিয়াস, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেটা আমরা বলছি, ঠিক আছে, আলফা সেলস দ্যাট সিক্রিট গ্লুকাগন অর হরমোন, বিটা সেলস, এন্ডোক্রাইন প্যানক্রিয়াস ওটা হরমোন সিক্রিট করে, বিটা সেলস দ্যাট সিক্রিটস ইনসুলিন, ঠিক আছে। So these islets of Langerhans of endocrine pancreas, they have different cells, alpha, beta, delta, etc., which secretes different hormones. And then we have the exocrine pancreas. এই exocrine pancreasটার কিন্তু exocrine gland ফলে অবশ্যই তার একটা ডাক্ট আছে, ঠিক আছে। এই exocrine pancreasটা কিন্তু প্যানক্রিয়াটিক জুস সিক্রিট করে, যার মধ্যে ডিফারেন্ট ডাইজেস্টিভ এনজাইমস থাকে। এই exocrine pancreasটা কিন্তু প্যানক্রিয়াটিক জুস সিক্রিট করে, যার মধ্যে ডিফারেন্ট ডাইজেস্টিভ এনজাইমস থাকে, ঠিক আছে। এই এক্সোক্রাইন প্যানক্রিয়াসের যে ডাক্টটা, এই ডাক্টটা কমন বাইল ডাক্টে এসে মেশে এবং তৈরি করে হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট। When the duct of the exocrine pancreas joins the common bile duct, it produces the hepatopancreatic duct. এই hepatopancreatic ductটা duodenum-এ ওপেন হচ্ছে, but again this opening is guarded by a sphincter, and that sphincter is known as the sphincter of OD. তাহলে এইটা হচ্ছে আমাদের গ্ল্যান্ডুলার সিস্টেম, ওখানে আমাদের salivary gland ছিল। Here we have the liver, gallbladder and the pancreas. The hepatic duct from liver and cystic duct from gallbladder produces the common bile duct. Pancreatic duct joins with the common bile duct to form the hepatopancreatic duct, and this hepatopancreatic duct opens into the duodenum, part of the small intestine,
through the sphincter of Moebius. Today we stop here. আমি তো কালকে ইয়েতে যাচ্ছি যে